প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, আগুন লাগানোয় সক্রিয় ছিল 3 পুলিশ, গাইবান্ধায় সাঁওতালপল্লী নিয়ে বিচারিক তদন্ত কমিটির প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিন, প্রস্তাব অরাজনৈতিক ব্যক্তির, বিশিষ্ট জনের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, কথা হবে আরো 5 জনের সঙ্গে। মানব জমিন, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাইলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, নাম দিচ্ছে বিএনপি। কানাডায় মসজিদে বর্বর হামলা, নিহত 6। আমাদের সময়, জঙ্গিবাদ প্রচারে 33 ছাপাখানা। সকালের খবর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে ওরা কারা। জয় জয় দিন, নির্বাচন কমিশন গঠনে আইন নয় কেন, রুল হাইকোর্টের। মানব কণ্ঠ, অনুমতি ছাড়া স্কুল কলেজের পিকনিক অন্য জেলায় নয়। ভোরের কাগজ, হাইকোর্টে প্রতিবেদন দাখিল, সাঁওতালপল্লীতে আগুন দিয়েছে পুলিশই। গুলিস্তানে হকার উচ্ছেদ, চাঁদাবাজ লাইনম্যানদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। আমাদের অর্থনীতি, দলবাজদের দিয়ে নির্বাচন কমিশন নয়। দৈনিক দিনকাল, রাজনৈতিক রেষারেষিতে মানবতা বিরোধী মামলা। বণিক বার্তা, বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার, সেবার নামে অতিরিক্ত মাশুল আদায়। দৈনিক সংগ্রাম, কানাডার কুইবেকের মসজিদে গুলিবর্ষণে নিহত 6, আহত 2। দৈনিক করতোয়া, শীতকালেই শুকিয়ে মরা নদীতে পরিণত পদ্মা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, এসিসি সুইংস ইন্টু অ্যাকশন। আওয়ার টাইম, মিস ফ্রান্স ক্রাউডেড মিস ইউনিভার্স। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। প্রধান শিরোনাম হিসেবে আজও নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির কর্মকাণ্ডকে ঘিরে রয়েছে। গতদিন 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আলোচনা করেছেন তারা, এবং সেই নাগরিকরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে, আবার কেউ বলেছেন যে আদর্শ যাই থাকুক, সৎ এবং নৈতিকভাবে নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে, সেরকম তাগিদ দিয়েছেন। সেই সংবাদগুলো রয়েছে সংবাদপত্রের শিরোনামকে ঘিরে। হ্যাঁ, এর সঙ্গে আরো সংবাদ আছে যে আওয়ামী লীগ বিএনপি 2 দলে নাম দিবে, তারা জোটের সাথে আলোচনা করে এবং আগে বুধবার আবার আরো 5 জনের সঙ্গে বৈঠক করবে, সেরকম। এখন সার্চ কমিটির যে উদ্যোগ, প্রাথমিকভাবে এটি তো শুভ সূচনা বলবো, কেননা তারা এই যে সম্পৃক্ত করতে পারছে বিভিন্ন মত পথের মানুষকে, নাগরিক সমাজের প্রতিনিধি, তাদের মধ্যে লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, বিচারপতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, এবং যারা নির্বাচন, সুশাসন, মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেন, সোচ্চার, তাদের ডেকে তাদের মনোভাবটা জানার চেষ্টা করেছেন। এবং তারা বলেছেন যে, তারা কোনো নাম দেননি, তারা বলেছেন যে যারা সৎ, নিরপেক্ষ এবং দৃঢ় নৈতিক মনোবলের অধিকারী, অর্থাৎ যারা দায়িত্বের যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের, সেটি পালন করতে পারবেন বলে ধারণা করে, এবং একই সঙ্গে কোনো দলের অনুগত নন, এরকম কোনো 5 জন প্রতিনিধিকেই তারা বাছাই করার কথা বলেছেন। আমার ধারণা যে এরপর সার্চ কমিটির একটি সুযোগ হলো যে তাদের ধারণা নেয়ার, যে নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি চায়, তারা আরো 5 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কথা বলবেন। এই যে মত বিনিময় এবং একটি নির্বাচন কমিশন গঠনের এই যে প্রক্রিয়া, সবাইকে যুক্ত করা, এটি কিন্তু খুবই ভালো উদ্যোগ বলবো। এখন শেষ বিচারে কি হয় সেটি দেখার, কারণ প্রধান যে রাজনৈতিক 2টি পক্ষ, 2 দলের দল ও জোট, বিএনপি গতকাল মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং তারাও সিদ্ধান্ত নিয়েছে তারা যতটা সম্ভব অভিন্ন নাম দেবেন। আওয়ামী লীগের
বৈঠকেও তারা নাম দেবেন কি দেবেন না অনেক আলোচনা হয়েছে। পরবর্তীকালে আমি টিভিতে কোন এসে খবর দেখলাম যে তারাও সিদ্ধান্ত নিয়েছে নাম দেবেন। এখন এই যে নাম দেয়া এখানে একটি আবার কেউ কেউ বিপদে না পড়েন, কেউ কেউ, আমার ধারণা যে যে দলে নাম দেন, যার নাম দিবেন তার সম্মতি নিয়ে দিবেন, না হলে ওই ব্যক্তির কে যেভাবে চিহ্নিত করা হবে দলের, যে দলে যে যার নাম দেখ না কেন, তো এটি অনেক সতর্কতার সঙ্গেই হওয়া উচিত। ইতিমধ্যে এই নির্বাচন কমিশন গঠন নিয়ে কিন্তু আরো অনেক খবর আছে। আদালত একজন রিট করেছেন, রিট রুল জারি করেছেন, যদিও অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন যে রুল জারি হলেও নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়াটা বন্ধ হবে না এবং সেটি চলতে থাকবে। আইন কেন নয় সে ব্যাপারে, আইন কেন নয়, বিশিষ্ট নাগরিকদের মধ্যেও কেউ কেউ বলেছে আইন করে করলেই ভালো। আমি দেখলাম যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, এটিএম শামসুল হুদা বলেছেন আইন করে করতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু যেটি 45 বছরে হয়নি সেটি আমরা 1 মাসে যদি একটি আইন করার কথা বলি তড়িঘড়ি করে, সেটি যে ভালো হবে তাও, কিন্তু আইন করতে হবে। আওয়ামী লীগ কিন্তু তার প্রস্তাবে বলেছে যে এবার সম্ভব না হলে আগামী নির্বাচন কমিশন আইন করে করা। এখন মনে হচ্ছে যেটা সুলতানা কামাল বলেছেন যে আস্থার সংকটটা বড় কথা না, সংকটটা কিভাবে কাটানো যাবে সেই উদ্যোগ নিতে হবে। সেখানে এই বিশিষ্ট নাগরিকদের একটা ভূমিকা থাকবে, সার্চ কমিটির ভূমিকা থাকবে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকবে, এবং তারাই হচ্ছে নির্বাচনের পরস্পর প্রতিদ্বন্দ্বী। আমরা আশা করব যে এত উদ্যোগ আয়োজনের মধ্য দিয়ে একটি ভালো ফল পাওয়া যাবে। বিশেষ করে সার্চ কমিটি যে সবাইকে নিয়ে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেখানে কারো পছন্দের ব্যক্তি হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু এটি দেখার বিষয় যে কেউ না বলে যে এই অমুক দলের প্রতি অনুগত কোনো ব্যক্তিকে নেওয়া হয়েছে, অর্থাৎ দল নিরপেক্ষ, দলের বাইরের মানুষকে নেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন যে 12 জন বিশিষ্ট নাগরিককে ডাকা হয়েছে, তাদের মধ্য থেকে হতে পারে, যদিও তাদের 3 জন ইতিমধ্যে গত নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছে। তো আমরা ওই যে যেটি নাম দেওয়া নিয়ে যেরকম কথা হচ্ছিল আর কি, আওয়ামী লীগের তো যৌথ সভা ছিল, সেখানে আমরা দেখেছি তারা বলেছেন যে 5 জনের নাম তারা দেবেন। বিএনপি 20 দলের তাদের শরীকদের সঙ্গে আলোচনা করেছে, সেখানে আমরা শিরোনাম যেমন দেখতে পেলাম যে কিছু নাম অভিন্ন রেখে তারাও আলাদা করে দলের শরীকরা নাম দেবেন সার্চ কমিটির কাছে। না, এটা একদিক থেকে ভালো, এই যে কৌশলের লড়াই, বুদ্ধির লড়াই। কেউ আগে নিজে তার পছন্দসই 5 জনের নাম দিতে চান না, তিনি কিভাবে চিহ্নিত হবেন, তাকে কিভাবে অন্য পক্ষ নেবে, এটি কিন্তু আমি মনে করি যে এর মধ্যে কোনো নেতিবাচক ভাবে দেখার কিছু নেই। আওয়ামী লীগের তার একটি জোট আছে এবং সেই জোটের যারা শরিক তাদের মতামতের ভিত্তিতে যদি নাম দেওয়া যায় সেটি ভালো। বিএনপিও জোট আছে, বিএনপির সেই মতামতের ভিত্তিতে, তাহলে নামের সংখ্যাটা কমে যাবে। না হলে তো 31টি দলের কাছে নাম চেয়েছে, 31 গুণ 5 155টি হওয়ার কথা। আমার ধারণা সেটি হবে না, তাতে সার্চ কমিটির সুবিধা হবে, কারণ তারা কিন্তু যতই নাম পাক অথবা তাদের পছন্দের নাম বাছাই করুক, তার মধ্য থেকে 10 জনের নাম প্রস্তাব করতে হবে, এর বেশি তারা করতে পারবেন না। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামটি আমরা যেমন প্রথমেই যেটি দেখছিলাম, আগুন লাগানোয় সক্রিয় ছিল 3 পুলিশ। গাইবান্ধার সাঁওতালপল্লীতে যে আগুনের ঘটনা ঘটেছিল, হামলার ঘটনা ঘটেছিল, সেটার বিচারিক তদন্ত কমিটির প্রতিবেদনে এই কথা বলা হয়েছে এবং ছবিও দেওয়া হয়েছে এখানে আগুন লাগানোর সেই দৃশ্যে। না, এই ছবি তো দেশি বিদেশি গণমাধ্যমে অনেক আগেই এসেছে, এবং যখন আগুন লাগানো হয় তখনও অনেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু আমাদের সরকার সবসময় কালা ও অন্ধের ভূমিকায় অবতীর্ণ হন, যাতে তারা এটি আমলে নেননি। পরবর্তীকালে যখন আদালত থেকে এটি নির্দেশনা আসলো, তখন বিচার বিভাগীয় তদন্ত আমরা এটি পেলাম। নির্বাহী বিভাগ অথবা পুলিশ বিভাগের এর আগেও কিন্তু তদন্ত হয়েছে, তারা কিন্তু এটি আমলে নেননি। মনে করি যে এই ধরনের ঘটনার সাথে অমানবিক এবং মানবাধিকার বিরোধী নৃশংস ঘটনার সাথে যে দুই পক্ষের হতে পারে, দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে তো তারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, সেই ঘরগুলোর কোনো অপরাধ করে নাই, ঘরগুলোতে আগুন দেওয়া
হ্যাঁ, বলা হয়েছে যে সাঁওতালরা পুলিশের প্রতি তীর ধনুক ছুঁড়েছে। এখন তীর ছুঁড়েছে, যে ছুঁড়েছে তার সেই অপরাধী হতে পারে, তার ঘর পুড়িয়ে দেওয়া হবে কেন? এবং তারা সাধারণ মানুষ, তারা ওখানে বসবাস করছিলেন, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তখন তারা তার প্রতিবাদ করবেনি। কিন্তু পুলিশ আইনের লোক হয়ে আইন রক্ষার জন্য তাদের নিয়োগ করা হয়েছে, তারা এই ধরনের মানে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য না। এটা অনেকেই সাঁওতালরা নিরীহ এবং বিরোধী মানুষ, তাদের এভাবে উচ্ছেদ করা বা ঘরবাড়ি থেকে এবং তারপর তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এটি কি বলবো যে মানে অত্যন্ত ঘৃণ্য কাজ। এবং যারা এর সাথে জড়িত 3 পুলিশের নাম এসেছে। এবং এই ঘটনা যদি অন্য কারো সাঁওতালদের কোনো অপরাধ থেকে থাকে তার বিচার হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে আইন ভঙ্গ করা এবং এরকম একটি ঘৃণ্য কাজে অংশ নেওয়া, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং এখন তো আগে বলা হতো যে তদন্তে সত্য বের হতো, সত্য প্রকাশিত হয়েছে। এখন আশা করি যে পুলিশ বিভাগ তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে পরবর্তীকালে অন্য কেউ এই ধরনের অন্যায় করতে পারে সাহস পাবেন না। আমরা শিরোনামে দেখতে পেয়েছি যে কানাডার কুইবেকের একটি মসজিদে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে 6 জন নিহত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন যে এটি হচ্ছে মুসলিমদের উপর সহিংস হামলার একটি ঘটনা। এটি খুবই বেদনাদায়ক, মর্মান্তিক। যুক্তরাষ্ট্র যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসলেন, তিনি প্রথমেই কিন্তু নির্বাচনের প্রচারে বলেছেন, নির্বাচিত হওয়ার পর বলেছেন, এবং 7টি দেশের অভিবাসী আসা বন্ধ করেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে, যেটি নজিরবিহীন ঘটনা, বিমানবন্দরে বিক্ষোভ হয়েছে, অন্যান্য জায়গায় বিক্ষোভ হয়েছে। এবং ধারণা করা হয় এবং কানাডা থেকে বলা হয়েছিল, কানাডা সরকারের পক্ষ থেকে যারা বিতাড়িত হবে তারা আশ্রয় দেবেন, যেসব মুসলমান যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হবেন। তাতে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে যারা এই সিদ্ধান্ত পছন্দ করেনি বা যারা সেখানে মুসলমানরা যাক সেটি মেনে নিতে পারেননি বা অন্য কোনো আক্রোশ বশতই এই কাজটি করেছে। এবং সেখানেও এই একই কথা যে যারা অন্যায় করেছে, যারা এরকম মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আশা করি যে কানাডা সেখানে আইনের শাসন আছে এবং সেখানকার পুলিশও যথেষ্ট তৎপর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা তাদের অপরাধীদের ধরতে সক্ষম হবেন। কিন্তু ধরতে সক্ষম না হলে কিন্তু বিপদ যে আবার কোথায় এ ধরনের অঘটন ঘটে। এবং একই সঙ্গে অপরাধীদের ধরার সাথে সাথে অন্য কোনো উপাসনালয়, সেটি হতে পারে যে মুসলমানদের অথবা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের, কোথাও যাতে এই ধরনের ঘৃণ্যতম ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকা উচিত। এবং অন্যান্য দেশেও বিশেষ করে এই ধর্মীয় উপাসনালয়গুলো তে যথেষ্ট পাহারা ব্যবস্থা করা উচিত। কারণ যে ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং এক ধরনের তো বলা যায় যে শুধু কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না, শুধু যুক্তরাষ্ট্র বা কানাডা, অন্যান্য দেশেও যাতে এটি ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে আমার মনে হয় যে বিশ্ব বিবেক জাগ্রত থাকা উচিত। এবং আমরা দেখতে চাই না যে কোনো ধর্মের নামে যেমন নৃশংসতা কাম্য নয়, আবার কোনো ধর্মকে লক্ষ্য করে, ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে নৃশংসতা বা এই ধরনের হামলা কোনোভাবেই কাম্য না। 6টি প্রাণ গিয়েছে, তারা যে ধর্মেরই হোক, তারা মানুষ এবং তারা কোনো অপরাধ করেছে এটি কিন্তু প্রমাণিত হয়নি বা এটি কেউ বলেও নি। কিন্তু শুধু একটি ধর্ম সম্প্রদায়ের মানুষ হিসেবে বা তারা মসজিদে অবস্থান করছিলেন বলে তাদের হত্যা করা হবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং পশ্চিমা বিশ্ব মানবাধিকারের কথা বলে, তাদেরকে উচিত আইনের নিজেদের মুখ দেখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার নির্বাচনী প্রচারে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছিলেন, যে হ্যাঁ অভিবাসীদেরকে থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে, এগুলো যখন বলছিলেন, তখন অনেক বিশ্লেষক তখন এরকম বলছিলেন যে নির্বাচিত হওয়ার পরে হয়তো অবস্থাটা
এরকম নাও থাকতে পারে বা এরকম থাকবে না, কিন্তু আমরা দেখলাম যে তিনি ক্ষমতা বুঝে নেওয়ার পরপরই এই সমস্ত ব্যাপারে তার কঠোর পদক্ষেপগুলো নিয়েছেন এবং 7 মুসলিম দেশের অভিবাসীদের নিষিদ্ধ করার কথা বলেছেন। যদিও আজকে শিরোনামে আমরা দেখতে পেয়েছি যে তিনি বলেছেন যে সংবাদ মাধ্যমগুলো বিষয়টির ভুল ব্যাখ্যা দিচ্ছে। না, ভুল ব্যাখ্যা দিচ্ছে আদালত, কিন্তু তার নির্বাহী আদেশ রদ করার, আংশিকভাবে রদ করার নির্দেশ দিয়েছে। বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যক্তি, কিন্তু তিনি চাইলেই তিনি যা খুশি একজন ব্যক্তি হিসাবে কোনো ঘটনা ঘটালে তার আইন দেখবে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটি ক্ষমতাধর এবং বিশ্বে প্রভাব নানাভাবেই প্রভাব সৃষ্টি করে আছে, এই ধরনের একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি এই কি বলে একটা এক ধরনের পাগলামি বলবো যে সেটি করতে পারেন না, এবং মানুষের জীবন নিয়ে, মানুষের অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে তিনি সিনেমিনি খেলতে পারেন না, তিনি এর বিপক্ষে দাঁড়াতে পারেন না। তাহলে আমি মনে করি যে মার্কিন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ যুক্তরাষ্ট্র বলে যে তারা মানবাধিকারের প্রতীক বলে দাবি করে এবং মানবাধিকারের সর্বোচ্চ রক্ষাকারী বা হেফাজতকারী হিসেবে তারা দাবি করে। সেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদেরই এর বিরুদ্ধে মাঠে ইতিমধ্যেই নেমেছে এবং তাদের প্রতিবাদের ভাষা আরো জোরালো হবে আশা করি। তখন যুক্তরাষ্ট্রে এই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের উচ্ছৃঙ্খল এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ হবে। আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভা বৈঠকে আজ অনুমোদন দেওয়া হয়েছে যৌতুক নিরোধন, এবং যেখানে বলা হচ্ছে যৌতুকের জন্য আত্মহত্যা প্ররোচনা তার যাবজ্জীবন সাজার বিধান রাখা হচ্ছে, 14 বছর সাজার বিধান রাখা। না, আমাদের নারী নির্যাতন বিরোধী, যৌতুক বিরোধী আরো যেসব আইন আছে নারীর অধিকার সুরক্ষার, সে আইনগুলো আইনে কিন্তু ভালো ভালো কথা আছে, অনেক ধারা আছে, কঠোর শাস্তির কথা আছে। এখন আজকে মন্ত্রিসভায় যে আইন পাশ হলো সেটা প্রয়োগটা হবে কিনা। আমরা তো চাই যে একজন এই যৌতুকের শিকার না হোক, এবং যৌতুককে যদি কেউ শিকার হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে, যার কারণে সেটি হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই আইনের পাশাপাশি তো আমরা প্রায় প্রতিদিনই দেখি যে যৌতুকের কারণে কোনো না কোনো নারীর সর্বনাশ হচ্ছে, কোনো না কোনো নারী জীবন দিতে হচ্ছে অথবা গুরুতর আহত হচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছেন। এটি আমরা দেখতে চাই না। সুতরাং যে আইন পাশ হয়েছে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে, যদি দেওয়ার ক্ষেত্রে যাবজ্জীবন, কেন এটি তো আত্মহত্যা প্ররোচনা তো এক ধরনের হত্যারই সামিল, সেখানে এটা মৃত্যুদণ্ড হতে পারত, এবং মারাত্মক জখম করলে একই যাবজ্জীবন সাজা হবে, সেই শিরোনাম আমরা সংবাদে দেখতে পেয়েছি। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে এরকম শিরোনাম, তো পানির অভাব এটা আমরা দেখতে পেয়েছি। তো শীতকালেই শুকিয়ে মরা নদীতে পদ্মা, এরকম শিরোনাম রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 36 শাখা নদীও এখন সরু খালের মতো হয়ে গেছে। না, যে মূল নদী, যেখানে যে নদী অন্যান্য ছোট নদীগুলোকে, যে নদীর উপর ছোট নদীগুলোর বাচ্চা নির্ভর করে, পানির প্রবাহ নির্ভর করে, সেই বড় নদীটি যদি, মূল নদীটি যদি শুকিয়ে যায় বা পানির প্রবাহ না থাকে, তাহলে অন্য নদীগুলো তো বাঁচবে না। আমাদের ভিন্ন দেশের সঙ্গে পানি কূটনীতি যেটি, দেশের সঙ্গে এটি দুর্ভাগ্যজনক যে ভারতের সাথে আমাদের এত 54টি অভিন্ন নদী আছে, এবং যার প্রায় সবগুলোই, দু একটি বাদে সবগুলোই উৎস হচ্ছে ভারত বা তার উপরের উজানের অন্য কোনো দেশ, নেপাল, কোনটি নেপাল, কোনটি ভুটান, কোনটি চীন। সেক্ষেত্রে আমরা ভাটির দেশ হিসেবে কিন্তু আমাদের কিছু করণীয় নেই। আমরা দেখি যে বর্ষায় আমাদের দেশ প্লাবিত হয় অতিরিক্ত পানির কারণে, এবং শুকনোর দিনে পানির অভাবে হাহাকার দেখা যায়। তো এটি পানি ব্যবস্থাপনা একটি নানাভাবেই কথা উঠেছে, কিন্তু সেটি এখনো কোনো কাজে রূপ নেয়নি। সেটা হচ্ছে একটা যৌথ পানি ব্যবস্থাপনা করা। আর আমাদের যে সম্পদ আছে সেটি তারও সমান ন্যায্য বন্টন হতে হবে। যদি সম্পদ না থাকে সেটির যে দুর্ভোগ, সেটির যে আমরা যদি না পাই, সবাই সেটি ভাগ করে নিতে হবে।
আমি এই পদ্মা প্রতি বছরই এই শুকনোর মৌসুমে এই ধরনের শিরোনাম হয়। শুধু পদ্মা নয়, আমরা তিস্তা বা অন্যান্য নদীগুলোর অবস্থাও খুবই করুণ। এ ব্যাপারে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালাবে এবং এবং সেটি চালানো উচিত। কারণ ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, এই নয় যে এক দেশকে বঞ্চিত করে অন্য দেশ তার সমস্ত হিস্সা নিয়ে নেবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের